Dear student, good afternoon. Welcome to my YouTube channel. আমি গত ক্লাসে স্যার আইজাক নিউটনের প্রথম গতিসূত্র আলোচনা করেছিলাম এবং এই প্রথম গতিসূত্র থেকে যে বিষয়গুলি জানা গেছিল, যেমন জাড্যের সংজ্ঞা এবং বলের সংজ্ঞা, এগুলো আলোচনা করা হয়েছিল উদাহরণসহ। তো আজকে আমি নিউটনের দ্বিতীয় এবং তৃতীয় গতিসূত্র আলোচনা করব। তো তার আগে আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে যে বিষয়টি জেনেছিলাম জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি। তো সেখানে মনে করো বলা হয়েছিল যে কোনো বস্তুর উপর বস্তুটি স্থির হতে পারে অথবা গতিশীল হতে পারে। আলটিমেট বস্তু, কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুটির গতিবেগের পরিবর্তন ঘটবে। পরিবর্তন ঘটবে মানে আগে যা ছিল পরে হয় বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে। যদি আমরা বস্তুটির গতির অভিমুখে বল প্রয়োগ করি তাহলে গতিবেগ বেড়ে যাবে, এবং যদি বস্তুটির গতির বিপরীতে বল প্রয়োগ করি তাহলে বস্তুটির গতিবেগ কমে যাবে। এই বিষয়টা কিন্তু আমরা আগে জেনেছিলাম এবং উদাহরণের সাহায্যে বোঝানো হয়েছিল। তাহলে আমি এই বিষয়টাকে যদি আজকে আরেকবার একটু উদাহরণ দিয়ে বলে দিই। যেমন ধরো এই একটি বস্তু নিয়েছি আমি। এই বস্তুটি এর ভর নির্দিষ্ট, একটি ভর আছে, এর ভর নির্দিষ্ট। এবার এই বস্তুটিকে আমি এই বইয়ের উপর রেখেছি। এখন এই বস্তুটির গতিবেগ কত? যেহেতু বস্তুটি স্থির আছে, গতিবেগ 0। এবার আমি কি করছি না, এই বস্তুটিকে আস্তে করে একটু বল প্রয়োগ করছি। তাহলে আমি যখন বল প্রয়োগ করছিলাম, আমি ধরে নিচ্ছি আমি 3 সেকেন্ড ধরে বল প্রয়োগ করেছিলাম। তাহলে যখন বল প্রয়োগ করছিলাম 3 সেকেন্ড ধরে যখন বল প্রয়োগ করলাম, 3 সেকেন্ডের শেষে, যখন 3 সেকেন্ড শেষ হলো, জাস্ট ওই মুহূর্তে ধরে নিচ্ছি এই বস্তুটির গতিবেগ ছিল 6 মিটার পার সেকেন্ড। এখন তো স্টপ হয়ে গেছে, আমি 3 সেকেন্ডের মাথার কথা বলেছি, 6 মিটার পার সেকেন্ড। তাহলে আগে গতিবেগ ছিল 0, এখন গতিবেগ 3 সেকেন্ডের পর এই বস্তুটির গতিবেগ হয়েছিল 6 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তন কত হলো? আমরা জানি বেগের পরিবর্তন মানে অন্তিম গতিবেগ মাইনাস প্রাথমিক গতিবেগ। তাহলে অন্তিম গতিবেগ এখানে 6 মিটার পার সেকেন্ড, মাইনাস প্রাথমিক গতিবেগ 0, তাহলে 6 মাইনাস 0 সমান 6 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কি দেখলাম? 6 মিটার পার সেকেন্ড বেগের পরিবর্তন ঘটলো কত সময়? 3 সেকেন্ডে। তাহলে 3 সেকেন্ডে বেগের পরিবর্তন ঘটলো 6 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত ঘটবে? 6 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 3 সমান 2 মিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন 2 মিটার পার সেকেন্ড। আমরা প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তনকে ত্বরণ বলেছিলাম। তাহলে এখানে এই বস্তুটির ত্বরণ ছিল কত? 2 মিটার পার সেকেন্ড বললাম। এবার এই বস্তুটিকে আমি আবার প্রথম থেকে আরেকটু আমি ফোর্সের মানটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে সেই আগের মতো আবার দেখো এই বস্তুটি এখন স্থির আছে। আমি আবার আগে যতটা বল দিয়েছিলাম বা যতটা ঠেলা দিয়েছিলাম তার থেকে একটু জোরে ঠেলা দিচ্ছি। তাহলে কি হয় দেখি। তাহলে আগের থেকে যদি আমি একটু জোরে ঠেলা দিই তখন কি দেখছি সেটা উদাহরণের সাহায্যে বলছি। তাহলে যখন আমি এখানে রেখেছিলাম তখন গতিবেগ কত ছিল? 0, অর্থাৎ প্রাথমিক গতিবেগ 0। আমি ধরে নিচ্ছি 3 সেকেন্ড ধরে বল প্রয়োগ করেছিলাম এই বস্তুটির উপর। 3 সেকেন্ড ধরে বল প্রয়োগ করার পর 3 সেকেন্ডের মাথায় এই বস্তুটির গতিবেগ কত হয়েছে? 9, ধরে নিচ্ছি 9 মিটার পার সেকেন্ড। কারণ আমি আগের থেকে একটু এটাকে দ্রুত যেতে দেখলাম,
ওই জন্য আমি ধরে নিচ্ছি এটা 9 মিটার পার সেকেন্ড বোঝার সুবিধার জন্য। তাহলে অন্তিম গতিবেগ এখানে 9 মিটার পার সেকেন্ড, প্রাথমিক গতিবেগ এখানে 0 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তন কত হলো? 9 মিটার পার সেকেন্ড মাইনাস 0 সমান 9 মিটার পার সেকেন্ড। কত সময় পরে এই বেগটা 0 থেকে 9 হলো? একটু আগে আমি বললাম, আগে 0 ছিল, হলো 9। কত সেকেন্ড সময় লেগেছে? 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডে বেগের পরিবর্তন বা বেগের বৃদ্ধি এখানে 9 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে বেগের বৃদ্ধি সমান 9 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 3 সমান কাটাকুটি হয়ে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 3 মিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ড। আমরা একটু আগে বললাম যে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির কে আমরা ত্বরণ বলছি। তাহলে এক্ষেত্রে এই বস্তুটির ত্বরণ কত? ওই সময় ওই 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে এই বস্তুটির ত্বরণ কত ছিল? 3 মিটার পার সেকেন্ড। আগে হিসাব করেছিলাম 2 মিটার পার সেকেন্ড, এখন 3 মিটার পার আগে হিসাব করেছিলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের মানটা, এখন হয়েছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন মানটা হয়েছে। তাহলে বুঝতে পারলে তো? এটা তো আমি বললাম বস্তুটি যখন স্থির ছিল। এবার আমি যদি বলি না, বস্তুটি গতিবেগ নিয়ে আছে, প্রাথমিকভাবে কিছু একটা গতিবেগ নিয়ে আছে, ধরো এরকম বস্তুটি প্রাথমিকভাবে কিছু একটা গতিবেগ আছে, আমি ধরে নিচ্ছি এই বস্তুটির গতিবেগ 5 মিটার পার সেকেন্ড। এবারে আমি কি করলাম, বস্তুটি গতিতে আছে, এই অবস্থায় আমি আরেকটি হাত দিয়ে আবার একটু ফোর্স দিচ্ছি। তাহলে কি হলো? আগের তুলনায় বস্তুটি আরো দ্রুত যাওয়া শুরু করেছিল। তাহলে ধরে নিলাম বস্তুটির প্রাথমিক গতিবেগ, তাহলে এই ক্ষেত্রে বস্তুটির প্রাথমিক গতিবেগ 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে তো? আমি আরেকবার বলছি। ধরো এই বস্তুটিকে আমি এই হাত দিয়ে বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করতে বস্তুটি গতিতে আছে, কিছু একটা গতিবেগ নিয়ে আছে, আমি ধরে নিচ্ছি সেটা 5 মিটার পার সেকেন্ড, এই যে গতিতে আছে। তারপর আমি কি করলাম, ডান হাত দিয়ে একই সাথে আরও একই দিকে বল প্রয়োগ করছি। তাহলে কি হলো, দেখছি এখন যে বস্তুটি আগের তুলনায় আরেকটু দ্রুত চলছে। তো এই ডান হাত দিয়ে আমি এক্সট্রা আরও একটা ফোর্স দিয়েছিলাম। তাহলে এই বস্তুটির প্রাথমিক গতিবেগ ছিল 5 মিটার পার সেকেন্ড ওই মোমেন্টে। তারপর আমি ধরে নিলাম ডান হাত দিয়ে 3 সেকেন্ড ধরে যদি বল প্রয়োগ করে থাকি, সেটা বস্তুটির গতিবেগ বেড়ে ধরো 10 হলো। তাহলে বেগ বৃদ্ধি কত হলো না, 10 মিটার পার সেকেন্ড মাইনাস 5 মিটার পার সেকেন্ড সমান কত? 5 মিটার পার সেকেন্ড। কত সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন হয়েছে না? 3 সেকেন্ড সময়ে। আমি এটা বোঝার সুবিধার জন্য বলছি এগুলো। তাহলে 3 সেকেন্ডে বেগ বৃদ্ধি হয়েছে 5 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি কত হবে? 5 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 3 সমান 5/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে পারি, বা মিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ড বলতে পারি। এটা ঠিক আছে। তার মানে এখানে আলটিমেট আমরা যেটা বললাম, যেটা বুঝলাম, যে কোনো নির্দিষ্ট ভরের কোনো বস্তুর উপর যত বেশি বল প্রয়োগ করছি, ওই বস্তুটির ত্বরণ তত বাড়ছে। আমরা আগের যে দুটো ঘটনা বললাম মনে করো, প্রথম ক্ষেত্রে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছিল, পরের ক্ষেত্রে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছিল, একটু বেশি জোরে বল প্রয়োগ করেছিলাম বলে। তাহলে কোনো বস্তুর উপর বল যত বেশি প্রয়োগ করা হবে, বলের পরিমাণ যত বেশি হবে, বস্তুটির ত্বরণ তত বাড়তে থাকবে। আর যত কম বল প্রয়োগ করা হবে, বস্তুটির ত্বরণ তত কম হবে, স্বাভাবিক। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে কোনো নির্দিষ্ট ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং ত্বরণ পরস্পর সরল সম্পর্কে আছে, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক, সরল সম্পর্ক। যদি কোনো বস্তুর উপর আমি দ্বিগুণ বল প্রয়োগ করি, তাহলে এই বস্তুর ত্বরণ দ্বিগুণ হয়ে যাবে। পূর্বের দ্বিগুণ যদি বল প্রয়োগ করি, তাহলে ত্বরণও দ্বিগুণ হয়ে যাবে। এবং যদি আমরা
প্রাথমিক সিচুয়েশনের 3 গুণ বল প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে ত্বরণ 3 গুণ হয়ে যাবে। স্বাভাবিক, সরল সম্পর্ক বললাম তো। তোমরা সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক সম্পর্কে জানো এগুলো, তাহলে কোনো অসুবিধা হবে না বুঝতে। এবং আমরা আরেকটি কী জিনিস দেখলাম, যে বল প্রয়োগ যেদিকে করছি, মানে আমরা এই ক্ষেত্রে যেমন এইটা করছিলাম, এই দিকে বল প্রয়োগ করছিলাম, বল প্রয়োগ যেদিকে হচ্ছে বেগের পরিবর্তনও সেই দিকে ঘটছে। অর্থাৎ বেগের পরিবর্তন বা এখানে আমরা ত্বরণও সেই দিকে ঘটছে। ঠিক আছে, তাহলে আমরা এই যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের পরিমাপ সংক্রান্ত কিছু তথ্য জানতে পারি। আমরা একটা সূত্র লিখতে পারি এখানে, যে প্রযুক্ত বল সমান বস্তুর ভর গুণিতক বস্তুটির ত্বরণ। এবারে আমরা এই প্রযুক্ত বলকে আমরা যেহেতু ফোর্স এফ দিয়ে প্রকাশ করে থাকি সিম্বল, আর ভরকে আমরা যেহেতু মাস তাকে এম দিয়ে প্রকাশ করি, এবং ত্বরণকে আমরা কি বলেছিলাম অ্যাক্সেলারেশন, সেজন্য এ দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে একে শর্ট ফর্মে আমরা লিখতে পারি এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, আর এফ ইকুয়ালস টু এম এ বলা যায়। ঠিক আছে, তাহলে বল সমান ভর গুণিতক ত্বরণ। তাহলে তাহলে এই সূত্রের সাহায্যে আমরা বলের এককও জানতে পারব। কি করে না, বল সমান জানলাম ভর গুণিতক ত্বরণ। এখন এসআই পদ্ধতিতে কি হয় দেখি। এসআই পদ্ধতিতে তাহলে বলের একক সমান আমরা লিখতে পারি ভরের একক গুণিতক ত্বরণের একক। এবারে আসি এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কি, এসআই পদ্ধতিতে ভরের একক কেজি, এবং ত্বরণের একক কি হয় এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এসআই পদ্ধতিতে বলের একক হলো কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এক কথায় আমরা লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এত বড় একটা কথা আমি বললাম, এই কথাটাকে এক কথায় আমরা বলতে পারি নিউটন। মনে থাকবে? তাহলে কি বললাম, যে বলের এসআই একক হলো নিউটন, অর্থাৎ 1 নিউটন সমান 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরীক্ষায় অনেক সময় আসে যে 1 নিউটন সমান কি, অনেকগুলো অপশান থাকে, সেখানে একটি সঠিক থাকে আর বাকিগুলো ভুল থাকে, সেটা খেয়াল করে তোমাকে ঠিক করতে হবে। এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন। এখন প্রশ্ন হচ্ছে 1 নিউটন কাকে বলে? দেখো, তোমরা এভাবে লিখবে যে 1 কেজি ভরের কোনো বস্তুকে মসৃণ তলে রেখে যে পরিমাণ বল প্রয়োগ করলে ওই বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে 1 নিউটন বলা হয়। ঠিক আছে, একইভাবে বলের সিজিএস একক হলো ডাইন। 1 ডাইন সমান কি হবে, আমরা একটু আগেই যেভাবে বললাম যে আমরা বলের একক সমান ভরের একক গুণিতক ত্বরণ একক। তাহলে সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে গ্রাম এবং ত্বরণের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 ডাইন সমান 1 গ্রাম ইন্টু 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার। মনে থাকবে? তাহলে 1 ডাইন সমান 1 গ্রাম ইন্টু 1 গ্রাম পার সেকেন্ড স্কোয়ার। এখানেও আবার প্রশ্ন আছে যে 1 ডাইন কাকে বলে, সে একইভাবে বলবে যে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে মসৃণ তলে রেখে যে পরিমাণ বল প্রয়োগ করলে ওই বস্তুটিতে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে 1 ডাইন বলে। এই নিউটন এবং ডাইনের মধ্যে একটি সম্পর্ক আছে, তোমরা মনে রাখবে 1 নিউটন সমান 10⁵ ডাইন। এইটুকু মনে রাখলেই হবে, 1 নিউটন সমান 10⁵ ডাইন। তো এখন আসছি
নিউটনের তৃতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করব। তো এটা আলোচনা করতে গেলে তার আগে একটা কথা বলে নিচ্ছি। তোমরা নৌকাতে চড়েছো, ভ্রমণ করেছো নৌকাতে, বেশ বন্ধুরা মিলে ঘুরেছো হয়তো সুন্দরবন ইত্যাদি জায়গায়। তো আমি ধরে নিচ্ছি অনেকে একটি নৌকাতে অনেকেই আছি আমরা। এবারে যখন নৌকাটিকে নদীর তে নিয়ে গিয়ে পাড়ে পাশাপাশি নিয়ে যাওয়া হয় নদীর কিনারাতে, তারপর কী করা হয়, নদীর পাড়ে ওই নৌকাটিকে বেঁধে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয় একটা জায়গায়, যাকে আমরা নোঙর করা বলি। তো নোঙর করা হলো, তারপরে কি হয়, সবাই এক এক করে নেমে যায়। যখন নামে তখন তোমরা খেয়াল করে দেখবে ওই যে দড়িটা, নোঙর করার যে দড়িটা, সেই দড়িটা দেখবে একবার টান টান হয়ে থাকে। এবার আমি ধরে নিলাম সবাই নেমে গেছে, তুমি একাই আছো নৌকাতে। এই অবস্থায় এই নোঙর করা দড়িটাকে একটু খুলে দেওয়া হলো। টান টান হয়েছিল, নোঙর করা দড়িটাকে একটু খুলে দেওয়া হলো, তুমি একাই আছো। নদীর জল ধরে নাও স্থির আছে। এবার তোমাকে বলা হলো যে তুমি এবার কিনারায় চলে আসো লাফ দিয়ে। তখন তুমি কি করলে, যে লাফ দিয়ে কিনারার দিকে লাফ দিলে। লাফ দেওয়ার পর তুমি দেখবে লাফ দিয়ে পৌঁছে গেলে কিনারায়, তারপর নৌকার দিকে তাকিয়ে দেখবে নৌকাটি পিছনের দিকে চলে যাচ্ছে। তো এই যে ঘটনাটি, এটা কেন হলো? নৌকাটিকে কে ঠেললো এখানে, যে নৌকাটি পিছনের দিকে চলে যাচ্ছে, তাই না? নৌকাটিকে এখানে কে ঠেলেছে? কেউ তো ঠেলেনি, তো চলে যাচ্ছে কেন পিছনের দিকে? তো এখানে নৌকাতে তুমি আর অনলি তুমি ছিলে, নৌকা আর তুমি, এখানে তো অন্য কেউ ছিল না। তাহলে কে ঠেললো? এখানে আসলে তুমিই ঠেলেছো। যখনই তুমি লাফ দিতে যাচ্ছিলে, লাফ দেওয়ার সময় নৌকার উপর একটা বল প্রয়োগ করা হয়েছে, যার জন্য নৌকাটি পিছনের দিকে চলে যাচ্ছে। সেটা তোমার অজান্তে ধরো। এবার এখন প্রশ্ন হচ্ছে, তুমিই বা কী করে লাফ দিয়ে পৌঁছালে কিনারায়? তোমাকে তো এখানে কেউ ঠেলে দেয়নি। খুব মজার প্রশ্ন। তোমাকে এখানে ঠেলে দিয়েছে কে? এই নৌকাটি, যার জন্য তুমি লাফ দিতে পেরেছো। তাহলে তুমিও নৌকাকে ঠেলেছো, নৌকাও তোমাকে ঠেলেছে, যার জন্য নৌকা চলে যাচ্ছে পিছনের দিকে, তুমি চলে এসছো কিনারাতে। তো এইভাবে এই বিষয়গুলো আমরা জানলাম। তো একইভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রেও দেখতে পাবো, যদি তোমরা দেওয়ালে যদি তোমরা ঠেলা দাও, দেওয়ালে যদি বল প্রয়োগ করো, দেখবে দেওয়ালও তোমাকে ঠিক উল্টো দিকে বল প্রয়োগ করছে। অর্থাৎ আমরা এখানে কি দেখলাম, যে কোনো বস্তুর পর যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, বস্তুটিও যে বল প্রয়োগ করো তার উপর সমান জোরে এবং বিপরীত অভিমুখে বল প্রয়োগ করছে। তো এই সব বিষয়গুলি জানার পর স্যার আইজাক নিউটন সূত্র প্রবর্তন করলেন, যাকে আমরা তৃতীয় গতিসূত্র বলছি। স্যার আইজাক নিউটনের তৃতীয় গতিসূত্র, সেটি হলো যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এটি হলো নিউটনের তৃতীয় গতিসূত্র। তো এখানে তোমাদের মনে রাখতে হবে, এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া মানে এখানে বলকে বোঝানো হয়েছে, ফোর্স। অনেক সময় পরীক্ষায় আসে যে ক্রিয়া ও প্রতিক্রিয়ার একক কি হয়। এখানে ক্রিয়া আর প্রতিক্রিয়া তো হচ্ছে বল, মানে ফোর্স বা বল, তার মানে বলের একক সেটাই ক্রিয়া প্রতিক্রিয়ার একক। মনে থাকবে তো? তাহলে এখানে আমাকে জানতে হবে কোনটি ক্রিয়া এবং কোনটি প্রতিক্রিয়া। এখানে দেখো, ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি পৃথক করা এতটা এসেনশিয়াল নয়। পৃথক করলেও করা যেতে পারে, পৃথক না করলেও হবে। কারণ এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই সঙ্গে ঘটে, দুটোকে আলাদা করে চেনার উপায় নেই।
তো একটি ক্রিয়া হলে অপরটি প্রতিক্রিয়া হবে, এটা মনে রাখলে হবে যে কোনো একটিকে আমরা ক্রিয়া ধরে নিই, অন্যটি প্রতিক্রিয়া হবে। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমরা এই যে বললাম একটু আগে নৌকার যে উদাহরণটা দেওয়া হলো, এখানে দেখো তুমি নৌকার উপর বল প্রয়োগ করে লাফ দিচ্ছিলে, তাহলে নৌকার উপর তোমার দেওয়া বলকে যদি আমি ক্রিয়া বলি, একইভাবে নৌকাও তো তোমার উপর বল প্রয়োগ করেছে, যার জন্য তুমি লাফ দিয়ে কিনারাতে পৌঁছাতে পেরেছো। তাহলে নৌকা যে তোমার উপর যে বল প্রয়োগ করলো সেটাকে বলো প্রতিক্রিয়া। আমরা ক্রিয়াকে অ্যাকশন বলি আর প্রতিক্রিয়াকে রিয়াকশন বলি, অ্যাকশন রিয়াকশন। তো এখানে মনে রাখতে হবে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি আলাদা বস্তুর উপর কাজ করে, একই বস্তুর উপর কাজ করছে না, কিন্তু এখানে দুটি আলাদা বস্তুর উপর কাজ করছে। ঠিক আছে, তাহলে আমরা ক্রিয়া এবং প্রতিক্রিয়া সম্পর্কে জানলাম। ঠিক আছে, তো আমরা পরবর্তী ক্লাসে আরও অন্য কিছু আলোচনা করব। তাহলে আজকে আমরা নিউটনের দ্বিতীয় এবং তৃতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করলাম। সেখান থেকে আমরা আরও এই বিষয়গুলো আলোচনা করলাম যে এখানে কি কি প্রশ্নগুলো হয়, কি ধরনের প্রশ্ন হয়, সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত।